আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা মূল আলোচনায় যাই। আমরা আজকে লাল সালু আলোচনাটা শেষ করবো, কেমন? তো লাল সালু উপন্যাসে আমরা প্রথম কিছু অংশ আলোচনা করেছিলাম। আজকে আমরা লাল সালু উপন্যাসের আলোচনায় আমরা এই উপন্যাসের মূল উপন্যাসটা পড়ে যেখানে বুঝো না এই শব্দগুলো, এই বিষয়গুলো আমরা কথা বলবো। আর এই যে চরিত্রগুলো আছে, চরিত্র সম্পর্কে কিছু কথা বলবো, এবং সমাজ বাস্তবতা, ওই সময়ের সমাজ বাস্তবতা এবং বর্তমান সময়ের যে সমাজ বাস্তবতা, তার মধ্যে কিন্তু আমরা একটু লক্ষ্য করে দেখব তেমন কোনো ডিফারেন্স নেই। সমাজ বাস্তবতার তেমন কোনো পরিবর্তন আমাদের দেশে ঘটেনি। 1944-45 যে অবস্থাটি ছিল, 47-এ দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দেশ বিভাগ হওয়ার পর আমরা 52-তে সেই ভুলটা বুঝতে পেরেছিলাম, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়েছিলাম, এবং একটা সাংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়ে আমরা, তারপর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1971-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটু প্রগতির দিকে এগিয়েছিলাম। কিন্তু 75-এ এসে আবার প্রতি বিপ্লবে বঙ্গবন্ধু যখন সপরিবারে নিহত হন, তারপর যে আমরা পেছন দিকে আবার যাওয়া শুরু করি, সেই অবস্থার প্রেক্ষাপটে এবং নানা কারণে দীর্ঘদিন সামরিক শাসন এবং সামরিক সরকাররা, ওই যেমন তোমরা জানো যে এরশাদ ক্ষমতায় থেকে তিনি ওই এক পীরের মাজারে যেতেন, সেই পীরের কাছ থেকে দোয়া নিয়ে আসতেন, পীরের ইয়ে নিয়ে আসতেন, এসে তিনি ক্ষমতায় থাকতেন, পীর যেভাবে বলতো সেটাই করতেন। তো যে কারণে আমাদের দেশ আবার সেদিকেই ধাবিত হয়, কেমন? তো যে কারণে আমাদের সমাজ বাস্তবতা আজও সে জায়গাতেই আছে। এই সমাজ বাস্তবতারই একটি চরিত্র হচ্ছে আক্কাস। এই উপন্যাসের একটি চরিত্র হচ্ছে আক্কাস। সে দূরে শহরে গিয়ে কলেজে লেখাপড়া করে। কলেজে লেখাপড়া শিখে আসার পর গ্রামে এসে সে চিন্তা করে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করবে। কিন্তু স্কুল যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে মসজিদের ভণ্ডামি এই গ্রামে চলবে না, মিথ্যে ব্যবসা এই গ্রামে চলবে না, ধর্মের দোহাই দিয়ে যে ব্যবসা করা, সেই যে একবারে শিকড়হীন একটা গাছ উড়ে এসে একটা গ্রামে এসে জুড়ে বসলো, সেই অবস্থাটায় সে চালু রাখতে পারবে না। এবং দেখলো যে এই গ্রামের যদি শিক্ষিত না হয়, ধনী হয়, ধনী ব্যক্তিকেও সে নিয়ন্ত্রণ করতে পারে। যেমন খালেক ব্যাপারীকে সে নিয়ন্ত্রণ করে ফেলেছে। তার বউ অন্য জায়গায় তাকে ডিঙ্গিয়ে পাশের গ্রামের পীরের কাছে পানি পড়া আনতে গেছে বলে খালেক ব্যাপারীকে বলে তার বউকে সে তালাক পর্যন্ত দিয়ে তালাক করিয়ে দিচ্ছে। এই যে তার ক্ষমতা, এই ক্ষমতার কাছে দেখা যাচ্ছে যখন আক্কাস দাঁড়াতে যায়, তখন এবার সে গ্রামে মিটিং ডাকে। যখন মিটিং এ আক্কাসের যে প্রস্তুতি ছিল এরকম প্রশ্ন না করে হঠাৎ করে পাল্টা অন্যরকম একটি প্রশ্ন সে করে বসে, এই মিয়া তোমার দাড়ি কোথায়? অথচ ইসলাম ধর্মের যে মৌলিক 5টি স্তম্ভ, এই স্তম্ভের মধ্যে দাড়িটি কিন্তু নেই। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এই বিষয়গুলো মূল, দাড়ি রাখাটা পরের বিষয়। কিন্তু সে এমন ভাবে বলে যে যেমন দাড়িটা না রাখলেই আর ইসলাম তো টিকে থাকছে না, অর্থাৎ তাকে আক্রমণ করা। এবং সে যে প্রস্তুতি নিয়েছিল যে স্কুল খোলার উপকারিতা বা এই বিষয়ে সে কথা বলবে, সে ওই প্রসঙ্গেই যায় না, না গিয়ে উল্টো গ্রামের সবাইকে রাজি করিয়ে নেয় যে সে গ্রামে একটি মক্তব খুলবে বা মসজিদ করবে। এই যে বিষয়, যে স্কুল খোলার বিপক্ষে যাওয়ার যে বিষয়টি, এটা কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় এখনো আছে। আমরা এখনো দেখি যে আমাদের এই সমাজে কিছু মানুষ হঠাৎ করে, যেমন এই যে কিছুদিন আগে আমরা দেখলাম যে গোল্ডেন মনি একজন কাপড়ের দোকানের বিক্রেতা ছিল, সে এখন কোটি কোটি টাকার মালিক। তারপর সে তার এলাকায় গিয়ে একটি মাদ্রাসা করবে, একটি মসজিদ করবে, সবাই বলবে খুব পরহেজগার লোক, খুব ভালো লোক। কিন্তু তার চরিত্র কি, সে আগে কি ছিল, কিভাবে এত টাকা নিয়ে আসলো, এই বিষয়টি নিয়ে আমাদের কোনো আগ্রহ থাকে না, আগ্রহ তৈরি হয়নি। এই যে বিষয়, এই বিষয়গুলো লেখক খুব চমৎকার ভাবে তুলে এনেছেন, এবং এইগুলো, এই সমস্ত চরিত্র বা এই সমস্ত ঘটনা ওটার উদ্দীপক হিসেবে আমাদের আসতে পারে। পত্রিকায় সমসাময়িক উদ্দীপক হিসেবে এই ঘটনাগুলো দিয়ে আমাদের পরবর্তী অবস্থার এই যে বইয়ের চরিত্রগুলোকে আমাদের বিশ্লেষণ করতে দিতে হতে পারে। তো এটা একটা দিক। তাহলে সে আক্কাসকে পরাজিত করে মজিদ, খালেক ব্যাপারীকেও পরাজিত করে, কিন্তু একজন ব্যক্তির কাছে এসে মজিদ পরাজিত হয়, সামান্য এক কিশোরী, তার নাম জমিলা। জমিলা তার বিরুদ্ধে প্রতিবাদ করে, এবং এই প্রতিবাদে তার ভেতর থেকে, তার ঘরের ভেতর থেকে যখন প্রতিবাদ আসে, তখন সেই প্রতিবাদটুকু মোকাবেলা করা তার জন্য কষ্টকর হয়। এক পর্যায়ে সে বাধ্য হয়ে তাকে কঠিন শাস্তি দিতে। কিন্তু এই শাস্তি পাওয়ার পরও দেখা যায় উপন্যাসের শেষ অংশে জমিলার একটি পা মাজারের সাথে লেগে আছে, সে পায়ে মেহেদির রং। ইসলামিক প্রথা অনুসারে মেহেদি পায়ে পরা হয় না, কিন্তু
জমিলা পায়ে বেহেদি লাগিয়েছে এবং পাটি লেগে আছে মাজারের সাথে। এবং এই উপন্যাস যখন দীর্ঘদিন পাঠ্য ছিল এটা নিয়ে সমস্যা হয়নি, কিন্তু যখন এই উপন্যাস নিয়ে একটি সিনেমা তৈরি করা হয় তখনই এদেশের একটা ধর্মান্ধ শ্রেণী, ধর্ম ব্যবসা যারা করেন তারা এর প্রতিবাদ করেন, বিভিন্ন জায়গায় সিনেমা দেখানো বন্ধ করে দেন এবং এর পর সরকার এই বইটি পাঠ্য তালিকা থেকেও বাদ দিয়ে আবার অন্য একটি উপন্যাস পাঠ্য করে। তো বর্তমানে আবার সেই উপন্যাসটি পাঠ্য তালিকায় চলে এসেছে। তাহলে এই যে এই মাজারের সাথে পা লেগে আছে, তার মানে পা দিয়ে লাথি দিয়েছে। আর পায়ে মেহেদি মানে এই যে তার সে যে চেতনার রং, সে যে বিদ্রোহ করেছে, এই যে ধর্মান্ধতা কুসংস্কারের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছে, বিদ্রোহের রং আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। এই ছড়িয়ে দেওয়াটাকেই তিনি রং দিয়ে তুলনা করেছেন, রং দিয়ে আমাদের কাছে স্পষ্ট করেছেন। তো এই বিষয়টি সাধারণ পাঠক এভাবে বুঝেনি। যখন উপন্যাস হয়েছে তখন সাধারণ পাঠকের কাছে এটা যতটা না স্পষ্ট হয়েছে, সিনেমা হওয়ার কারণে নিরক্ষর মানুষও এটা এই প্রতিবাদের স্বরূপটা বুঝে যাওয়ার কারণে এটার বিরুদ্ধে প্রতিবাদ তৈরি করে। কেমন? তাহলে এই বিষয়টি বোঝার জন্য আমরা উপন্যাসও পড়বো, পাশাপাশি আমরা এটার সিনেমা রূপটাও তোমরা একটু দেখে নেবে, সব বলে সংগ্রহ করে দেখে নেবে। আচ্ছা, তো এবার বলো তোমাদের কার কোন জায়গায় সমস্যা? লাল সালু উপন্যাসে আমি দেখছি। হ্যাঁ, তো এবার উপন্যাসের মধ্যে কোন জায়গায় সমস্যা আছে কিনা, কোনো বাক্য বুঝানো আছে কিনা দেখো। হ্যাঁ, তোমরা যদি সিনেমাটা দেখে থাকো বা কারো সংগ্রহে থাকে তারা একে অপরকে সহযোগিতা করতে পারো, দিতে পারো, অথবা মেসেঞ্জারে আমাকে ইমেইল অ্যাড্রেস পাঠালে আমিও পাঠাতে পারবো তোমাদের, আমার কাছেও আছে। বা কখনো পেন ড্রাইভ নিয়ে আসলে কলেজে এসে নিয়ে যেও, স্বাভাবিক অবস্থা তৈরি হলে। আচ্ছা, তো এবার আমরা যাই, আলোচনায় যাই। এখন কোন জায়গায় সমস্যা আছে কিনা, কোন বাক্যে বা কোন লাইনটা বুঝো না এরকম আছে কিনা বলো। আচ্ছা স্যার, এখানে এই উপন্যাসে আরজি বলতে কি কাকে বোঝানো হয়েছে, মানে কি আরজি? লাইনটা বলো, বাক্যটা বলো। খোদার কাছে আরজি জানাই, হ্যাঁ খোদার কাছে আরজি জানাই, এটা হ্যাঁ হ্যাঁ আরজি। আরজি মানে নিবেদন, আবেদন, প্রার্থনা, আরজ, আরজি আরবি শব্দ। আর কোনটা? আর কারো? হ্যাঁ, বইটা নাও, কারো কোনো সমস্যা থাকলে সমস্যা পৃষ্ঠাগুলো বলো। যার যেখানে সমস্যা, সমস্যা অংশগুলো বলো। আমরা উপন্যাসের শেষে আবার ফার্স্ট পেপারের মেইন গদ্যে চলে যাব। আর বুধবারের একটা ক্লাসে ব্যাকরণ থাকবে, একটা ক্লাসে, বুধবারের ক্লাসে আমরা গদ্য নিয়ে আবার একটা নতুন গদ্য পড়বো, পরবর্তী গদ্যটা। তারপর একটা তিনটা কবিতা, তিনটা গদ্য শেষ করে আমরা যাব নাটকের আলোচনা। এবং তোমাদের জানুয়ারিতে কিন্তু পরীক্ষা হবে একটা, জানুয়ারিতে ফার্স্ট উইকের দিকে আমরা একটা টিউটোরিয়াল নিতে পারি। সুতরাং এর আগ পর্যন্ত যেগুলো পড়া হবে এগুলো একটু ভালো করে দেখো। এবং 16ই ডিসেম্বর থেকে একটা ছুটি থাকবে কয়দিনে। স্যার অনলাইন পরীক্ষা হবে নাকি কলেজে যেয়ে দিতে আমরা হবে? ওই যে ইয়ে দিয়ে দিব, আমরা সম্ভবত তোমাদের এই যে প্রশ্ন দিয়ে দিব, যে 9 10 এ যেরকম দিচ্ছি স্যার অ্যাসাইনমেন্ট সিস্টেম। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট সিস্টেম, অ্যাসাইনমেন্টের মতো স্যার। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের মতোই দিব ভাবছি। কারণ অনলাইন সিস্টেমে গেলে এই যেমন তোমাদের এই ক্লাসে আমরা মাত্র 20 জন পাচ্ছি, আর 20 জন না, কতজন, 13 জন, মানে 12 জন, আমি সহ 13 জন। তো অ্যাসাইনমেন্ট সিস্টেমে হলে আমরা সবাইকে পাবো। তো হ্যাঁ, সেটা কোনো সিদ্ধান্ত হয়নি, পরে জানাবো আমরা। অ্যাসাইনমেন্ট সিস্টেমে আমরা সেকেন্ড ইয়ারের পরীক্ষা শুরু করছি, তোমাদেরটা এখনো ইয়ে হয়নি। তো তোমরা এর আগে যে চ্যাপ্টারগুলো শেষ হয়েছে এগুলো একটু ভালো করে পড়ে নিও। আমি এই জন্য সিলেবাস আর দিচ্ছি না, আমার সিলেবাসটা হচ্ছে আমি যতটুকু পড়াচ্ছি, ফার্স্ট পেপারে যতটুকু পড়িয়েছি, 3টা কবিতা, 3টা গদ্য এবং উপন্যাস, এবং এরপরে আবার 3টা গদ্য, 3টা কবিতা শেষ করব। আর সেকেন্ড পেপারের আমরা 2 নম্বর প্রশ্ন পর্যন্ত গিয়েছি। আগামী দিনে আমরা 3 নম্বর প্রশ্ন নিয়ে, সেকেন্ড পেপারে 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। সুতরাং এইগুলোই তোমাদের সিলেবাস, অর্থাৎ যতটুকু পড়ানো হবে ওটাই হবে তোমাদের সিলেবাস। আচ্ছা, এবার লাল সালু উপন্যাস সম্পর্কে বলো।
স্যার ওই যে শালুতে ঢাকা মাছের পিঠের মতো নীরব চিরনীরব মাজারটি একটি দুর্ভেদ্য, এটাই যদি একটু বুঝা দিতেন। হ্যাঁ, এই যে মাজারের ভিতর আসলে তো ওখানে পুরো পরিত্যক্ত মাজার, আসলে ওখানে মুদাসসির পীরের মাজার বলতে কিছু নেই। মুদাসসির পীর বলতে কেউ ছিলেন এটা কোনো প্রমাণও নেই, এবং সে যে স্বপ্ন দেখেছে এটাও যে তার মিথ্যে কথা, আমরা প্রতিনিয়ত প্রমাণ পাই যে সে মিথ্যে কথা বলছে। সে বলছে ওখানে সুখ শান্তিতে ছিল, অথচ আমরা জানি সে যে গ্রামে বেড়ে উঠেছে সেই গ্রামে কষ্ট ছিল, যেখানে গিয়েছিল ওই মধুপুর অঞ্চলে সেখানেও সে কষ্টে ছিল, একা ছিল, কিন্তু সে এসে বলছে সে সুখে শান্তিতে ছিল। এই যে মিথ্যে কথা, এই মিথ্যে কথা দিয়ে প্রমাণ হয় যে এখানে এটা নেই। কিন্তু মাজারের আকৃতি মাছের পিঠের মতো, মাজারের মাঝখানটা একটু এরকম করে উঁচু থাকে, এরকম করে যখন থাকে ওটার উপরে যখন ইয়ে দেওয়া হয়, লাল সালু দেওয়া হয়, তখন মনে হয় কি যে মাছের পিঠের মতো একটা দুর্ভেদ্য, আসলে কিছু আছে কিনা একটু ধোঁয়াশার মতো মনে হয়, যে ওখান থেকে কি একটা শক্তি হয়তো আসছে যে কারণে সে পারছে। আসলে যেমন এই যে খালেক ব্যাপারীর স্ত্রী অন্য জায়গায় গেল, সে খবর পেয়ে গেল, আসলে তো খবর আরেকজন এসে বলে দিয়েছে, কিন্তু সে এমন ভাব করছে যেন ওই মাজারের শক্তি দিয়ে সে পেয়ে গিয়েছে। এই কারণে এই বিষয়টাকে মানুষের কাছে দুর্ভেদ্য মনে হয়। স্যার এখানে বলো। হ্যাঁ বলো। শালুতে বলতে কি বুঝাইছে? লাল শালু, লাল রঙের যে কাপড়, শালু কাপড় একটা ঝুলানো থাকে না উপরে, মাজারের উপরে লাল রঙের একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া থাকে না? জি স্যার। হ্যাঁ, ওই শালু কাপড়কে লাল শালু বলা হয়। একটু একটু আড়াল তৈরি করা হয়, একটু অদৃশ্যতা তৈরি করা হয়, এটা ওই শালুটা, ওটাকেই শালু কাপড় বলে। সূচাগ্র একাগ্রতা মানে কি? সূচের আগার মতো, কাঁথা সেলাই করে যে কাপড় সেলাই করে যে সূচের আগা যে ঠিক একটা নির্দিষ্ট জায়গাতেই যায়, একটু আশেপাশে যায় না, ওর একাগ্র দৃষ্টিতে তাকিয়ে থাকে, মানে এমন ভাবে তাকাচ্ছে যে চোখ গিতে যাবেন এরকম অবস্থা। ওই গানের ভাষা, ওই যে পড়ে না চোখের পলক, মানে অপলক তাকিয়ে থাকা, মানে একাগ্র দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওই যে যারা মাছ ধরতেছে, মাছ ধরার সময় ওই ইয়ে দিয়ে পানির দিকে সূচাগ্র দৃষ্টিতে তাকিয়ে থাকে, কখন মাছ ধরবে, মানে মাছ ধরবেই ওখানে খুব মারবে ইয়ে দিয়ে, ওটা হলো ওদের একাগ্র দৃষ্টি। আর কারো? হ্যাঁ, যে যার যেখানে সমস্যা সেটাই বলতে হবে, আমি নিজে পড়ে যদি শেষ করতে যাই। নিরাক মানে কি? হ্যাঁ কি স্যার নিরাক পড়ার চত্রের নিরাক হচ্ছে ওই যে নিম্নচাপ হলে মানে ব্যবসা গরম তৈরি হয় না, যখন নিম্নচাপ হয় তার আগে প্রচন্ড গরম থাকে, বাতাস থাকে না, স্থির হয়ে যায়, এটা হলো নিরাক পড়া, মানে ব্যবসা গরম যেটাকে আমরা বলি। ব্যবসা অবস্থা যেটা, ওটাকে বলা হয় নিরাক পড়া। হ্যাঁ, তারপর স্যার রুহানি তাকত বলতে কি বোঝায়? রুহানি ক্ষমতা মানে ঐশ্বরিক ক্ষমতা, তাক মানে শক্তি ক্ষমতা। আর কাশফ? কাশফ কোথায়? স্যার ওইখানে সে গল্প তার রুহানি তাকত ও কাশফ নিয়ে। কাশফ বলতে কি ঐশ্বরিক বোঝাইছে? ক্ষমতা, তাকত থাকলে, তাকতে থাকলে করো, মানে ক্ষমতা থাকলে, তাকত ক্ষমতা, রুহানি ক্ষমতা বা তাক মানে এই কাজ করার তাকত নাই, আমরা বলি না আমার পক্ষে এই কাজ করার এবিলিটি নাই, সামর্থ্য নাই, সামর্থ্য, তাক মানে সামর্থ্য। ওই যে যে পেশার মানুষ, সে তার পেশায় ওই ধরনের শব্দের প্রয়োগ একটু বেশি থাকে। এই জন্য তিনি ওই যে লাল সালু উপন্যাসে মসজিদের বর্ণনা দিতে গিয়ে মসজিদরা যেরকম ভাষায় কথা বলে, কেমন, সে তো পড়াশোনা করেছে, বাংলা মাধ্যমে পড়াশোনা করে নাই, ওই মক্তবে একটু পড়াশোনা করেছে, সুতরাং তার শব্দের মধ্যে আরবি শব্দ, ফার্সি শব্দ পরিমাণ একটু বেশি থাকবে, এবং অনেক সময় তিনি আঞ্চলিক ভাষার শব্দকেও তিনি ঢুকিয়ে দিয়েছেন তার প্রকৃত চরিত্রকে তুলে আনার জন্য। তার তো মানে এবিলিটি বা ক্ষমতা। হ্যাঁ, তারপর স্যার হুরকা শব্দের অর্থ কি? বাক্য বলো। হুরকা শব্দের অর্থ কি? বাক্যটা বলো, পুরো বাক্য বলো। পুরো বাক্যটা বলো, তারপর আমরা বুঝবো। কটা শেষ নড়ছে ওইটা মানে কি?
কটা? শীষ নড়ছে। হ্যাঁ, ধানের শীষ নড়ছে। ওই যে পানির মধ্যে ধানের শীষ নড়ছে, ওইখানে নড়লেই বোঝা যায় যে ওখানে নিচে মাছ আছে, মাছের কারণে শীষ নড়ছে, ধানের শীষ। স্যার এটা তো বাতাসের কারণে নড়তে পারে। হ্যাঁ, বাতাসের নড়া একরকম, আর ওই ইয়ের নড়ার কারণে আরেক রকম নড়বে। নিচে নড়লে পুরো ইয়ে সব পানি সহ নড়বে। ওই যে নিরাগ পোড়া, তো নিরাগ পোড়া অবস্থায় তো বাতাস থাকবে না। বাতাসের নড়ার সাথে সাথে উপর নড়বে, আর ওটা হলো নিচ থেকে নড়বে। দুটা নড়ার ধরন দুই রকম। ওরা যারা মাছ ধরে তারা বুঝবে ওটা দেখলে। নিচ থেকে নড়লে ওই পানি সহ নড়বে, আর উপরে ডগা নড়ার সাথে সাথে পানি নড়বে। দুইটা নড়ার ধরন দুই রকম। হ্যাঁ, আর কোথায় বলো? স্যার বাত রস স্ফীত পদযুগল। বাত রস স্ফীত পদযুগল। কি আর একটু আগে থেকে আবার বলো। বাত রস স্ফীত পদযুগল মানে? বাত রসে স্ফীত, বাতের কারণে পাটা ফুলে গেছে। পদযুগল মানে দুটো পা। বাতের রসের কারণে পা ফুলা। ওই যাদের বাত রোগ হয় তারা বসে থাকলে পা ফুলে যায় না, বাত রোগে স্ফীত পদযুগল। পা দুটো, যুগল মানে দুটো, স্ফীত মানে ফুলে যাওয়া। আর কারো? স্যার এখানে একটা লাইন আছে, ইট সুরকি নিয়ে সেই প্রাচীন কবর সদ্যমৃত কোনো মানুষের কবরের মতো নতুন দেহ ধারণ করলো। হ্যাঁ, স্যার ছিল তো পুরাতন ভাঙা কবর, এবার ইট সুরকি লাগিয়ে এত সুন্দর করে বানানো হয়েছে, মনে হচ্ছে সদ্য মৃত, কিছুদিন আগে মারা গেছে কারো কবরকে সুন্দর করে সাজানো হয়েছে, যেরকম এরকম করে মনে হলো। সদ্য মৃত মানে কিছুদিন আগে মারা গেছে কারো কবরের মতো সুন্দর করে পরিষ্কার করে মনে হচ্ছে যেন এই কিছুদিন আগে কেউ মারা গেছে, তার কবরকে নতুন করে দেয়া হয়েছে। আসলে তো ভাঙা কবর ছিল, পুরনো পরিত্যক্ত কবরকে নতুন মানুষ, মারা যাওয়া মানুষের কবর সুন্দর করে ইয়ে করা হয় না। মানুষ মারা গেলে যখন কবর দেওয়া হয় তখন মনে হয় না এখানে নতুন মাটি পড়েছে। ওই পুরাতন কবরকে পরিষ্কার করে যখন আবার ইট সুরকি দিয়ে, ইট সুরকি বুঝো, ইটের গুঁড়ো সিমেন্ট দিয়ে ওটাকে পাকা করে নিয়েছে কবরটাকে, এই জন্য সদ্য মৃত মানুষের কবরের মতো মনে হল। আর কারো? স্যার আর কতক্ষণ পরস্পর রাজ্য চেতনা এবার মিলিত হবে করছে, এটা কি? কিসে? আর পরস্পরের ধার্য চেতনা এবার মিলিত হবে করছে, এটা কোন প্রসঙ্গে? স্যার 108। ও, আমার এই বইয়ের সাথে তোমাদের বই মিলবে না, আমাকে নতুন বই নিতে হবে। 100 কত পৃষ্ঠা? 28। স্যার আপনার বইটা দেখি। আমার বইটা তো পুরাতনটা, এটা। স্যার তোমাদের বই ওখানে শেখ মুজিবের ছবি লাগানো আছে কি কোনায়? জি স্যার। হ্যাঁ, আর ওই যে উপন্যাসটা নিয়েছে পড়ে, আর এটা নিয়ে আসছে আগে, যে কারণে বাক্যটা খুঁজে পাচ্ছি না আমি। আচ্ছা, বাক্যটা দাগ দিয়ে রাখো, বাক্যটা আমাকে ইয়েতে লিখে দিও, তাহলে আমি দেখবো না। আচ্ছা স্যার। এটা হচ্ছে পরস্পরের, ওইটা কি ইয়েতে, ওই যে তারা ওই যে মসজিদের বাড়িতে যখন পড়ছে, জিকির করতেছে তখনকার নাকি? মসজিদের বাড়িতে গিয়ে যখন জিকির করছে ওই সময়ের ঘটনা? এর আগে পরের অংশটা দেখো। হ্যাঁ স্যার, জিকির করতে। হ্যাঁ, ওখানে। হ্যাঁ, তো জিকিরে বসছে ওই পরস্পরের মধ্যে, যেন মনে হচ্ছে যেন জিকির করে
করে পরস্পরের ভাব একজন চেতনা আরেকজনের কাছে নিচ্ছে, কিন্তু আসলে ওই একটা মেয়ে যখন ওইদিকে তাকালো তখন আর তার কারো মনোযোগ থাকে না। তাহলে দুষ্টা কার? দুষ্টা তখন ওদের না, দুষ্ট হয়ে গেল ওই মেয়েটার। জমিলা কেন ফাঁক দিয়ে তাকালো জিকিরের মধ্যে, ওই বিষয়টাকে বোঝানোর জন্য তিনি আগের ওই প্রসঙ্গটা ওটা তুলেছেন। হ্যাঁ, তারপর স্যার উত্থাল উত্তুঙ্গ ঢেউ, পুরো বাক্য বলো। এটা মানে হ্যাঁ, পুরো বাক্যটা বলো, আমি বলছি। এদিকে ঢেউর পর আরো ঢেউ আসে। এই যে ঝড় উত্থাল আসতেছে, উত্তুঙ্গ, উত্তাল উত্তুঙ্গ, তুঙ্গ পর্যন্ত মানে চূড়া পর্যন্ত, উথাল ঢেউ। সাগরে যে ঝড়ের সময় যে ঢেউ আসতেছে, সেই ঢেউটা তুঙ্গ মানে তুঙ্গ পর্যন্ত মানে চূড়া পর্যন্ত, অনেক উঁচু, অনেক উঁচু হয়ে ঢেউ আসে, ঢেউ এসে এটা ডুবিয়ে নেবে, ডুবিয়ে দেবে, এই অবস্থা। তুঙ্গ পর্যন্ত মানে চূড়া পর্যন্ত, অতি উঁচু চূড়া পর্যন্ত যে ঢেউ, উত্তুঙ্গ ঢেউ। স্যার উপন্যাসের সার সংক্ষেপটা একটু ছোট করে বললে ভালো হতো। উপন্যাসটা তুমি আগে রিডিং করো। উপন্যাসের সার সংক্ষেপ তো 2 লাইনেই বলা যায়, যে মজিদ এমন একটা গ্রামে বড় হয়, সেই গ্রাম থেকে উঠে এসে সেই গ্রামে এসে লেখাপড়ার নেই, কেমন ওই মুখস্থ করে মাদ্রাসা মক্তবে পড়ে, তারপর ওখান থেকে গিয়ে তারা বিভিন্ন জায়গায় শ্রমিক হিসেবে চাকরি করে, কেউ অন্য জায়গায় চলে যায়, ওখান থেকে গিয়ে সে মধুপুর অঞ্চলে একটা পাহাড়ের ভিতরে একটা মসজিদের মুয়াজ্জিন হয়, ওখান থেকে সে চলে আসে মহব্বতনগর গ্রামে, এসে বলে যে সে স্বপ্ন দেখেছে এই গ্রামে কি মুদাসসির পীরের মাজার আছে। তারপর সেই মাজারকে সবাই পাকা করে দেয়, মানুষকে সে বকাবকি করে, সবাই তাকে সাহায্য করে মাজারে এনে ধান অন্যান্য ফসল তাকে দেয়, এবং এইগুলো অন্যদের দেয়া জিনিস নিয়েই সে মাজারের ব্যবসা পেতে বসে। তারপর সে ওখানে কি করে, এই যে খালেক ব্যাপারীকেও, গ্রামের মাতব্বর খালেক ব্যাপারীও তার নিয়ন্ত্রণে চলে আসে, সে ওইখানে ঘর বাড়ি তৈরি হয় তার, সে একটা বিয়েও করে, কেমন। কিন্তু তারপর গ্রামের ছেলে আকাশ যখন স্কুল করতে চায়, সে এটাও প্রতিরোধ করে, তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। আকাশের বাবা মনে করে যে যাক, ওকে শাস্তি দেয় নাই, সে বেঁচে গেল। এভাবে করে সে ওখান থেকে তারপর ওই গ্রাম থেকে তারপর তার ইচ্ছা হয় যে সে এমন একটি মেয়েকে বিয়ে করবে, সে একটু মান অভিমান করবে, কারণ প্রথম স্ত্রী রহিমা তার সব কথা শুনছে, সব কাজ করে দিচ্ছে, এমনকি গ্রামের মানুষ যে ধান এনে দেয়, ধান কাটার সময় তারা গান গায়, সেইটারও বিরোধিতা করে, কেমন। গ্রামে অন্য মেয়ে কিভাবে যাচ্ছে, কাজের বুয়া কিভাবে যাচ্ছে, ওই বুয়ার দিকেও সে তাকায়, তারপরে যে কাজ করে সেই মহিলার দিকেও সে তাকায়, আবার ওইদিকে পর্দার কথা বলে। এই যে তার চরিত্রের যে খারাপ দিকগুলো, যে সে ওর ধর্মের কথা বলছে, কিন্তু তার চরিত্রকে তাকে আমরা বিশ্বাস করতে পারি না, মজিদকে, এরকম একটি চরিত্র, কেমন। কিন্তু তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে একটা কিশোরী মেয়ে জমিলা, যার মধ্যে প্রাণ চাঞ্চল্য আছে, সেই প্রাণ চাঞ্চল্য দিয়ে সে তার প্রতিবাদ করে, এবং এই প্রতিবাদের বিপক্ষে সে তাকে শাস্তি দিতে যায়। শাস্তি দিতে গিয়ে দেখে উল্টো সে তার নিজের প্রাণ বিপন্ন করেও মাজারের গায়ে পা দিয়ে লাথি মারে। তারপর তাকে আবার সে ঘরে নিয়ে আসে, এবং ঘরে নিয়ে আসে কিভাবে, যে রহিমা কোনোদিন তার প্রতিবাদ করে না, সেই রহিমাই এবার বলে যান ওরে নিয়ে আসেন। তাহলে এই যে জমিলার মধ্যে যে বিদ্রোহের চেতনা, এই বিদ্রোহ রহিমার মধ্যে ছড়িয়ে যায়। রহিমা এবার রহিমার কথার অর্ডার শুনে সে বাধ্য হয় জমিলাকে শাস্তির জায়গা থেকে ঘরে নিয়ে আসতে, এবং তার মধ্যে যে একটা পরিবর্তন ঘটে, সে ভালো মানুষ হয়ে যেতে পারতো, কিন্তু সে দেখে যে না, তাকে টিকে থাকতে হবে এই ধর্ম ব্যবসা করেই। সুতরাং সে আবার গ্রামের মানুষকে আবার বুঝাতে থাকে যে সব আল্লাহর ইচ্ছায় হয়েছে, সুতরাং এগুলো আবার আল্লাহ করতে হবে। আবার তার মাজার পুজোকে মাজার পুজোকে কেন্দ্র করেই সে তার জীবনকে আবার এগিয়ে নেওয়ার চেষ্টা করে। অর্থাৎ লেখক দেখিয়েছেন যে আমাদের এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় এখনো তৈরি হয়নি, কেমন। এই বাস্তবতাটাই লেখক এখানে তুলে আনছেন। এটাই হচ্ছে। তো পুরো উপন্যাসটা তোমরা পড়ে এই উপন্যাসের সাথে বর্তমান যে বিভিন্ন বিষয়, কেমন, এই যে এখন বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, যে বিভিন্ন জায়গায় ভাস্কর্য করা যাবে না, ভাস্কর্য ধর্মের বিরোধী, ঠিক একইভাবে মজিদও ওই সময়ে এরকম কিছু কথাই সে বলছে, কেমন। এরকম নানা বিষয়ই তোমরা দেখবে যে
রিসেন্ট বিষয়ের সাথে মিলে যাবে যে বিষয়গুলো। তাহলে উপন্যাস পড়বো আমরা, উপন্যাসের চরিত্র দিয়ে বিশ্লেষণ করব, আর রিসেন্ট বিষয়ের সাথে আমরা তুলনা করে দেখবো যে কেমন। তাহলে রিসেন্ট একটা বিষয় দিয়ে একটা সংবাদ তোমাদের উদ্দীপক হিসেবে আসবে, এই উদ্দীপক দিয়ে আমরা ওটাকে, ওই উদ্দীপকটা পড়ে আমরা উদ্দীপকের মতো বৈশিষ্ট্যগুলো কোন চরিত্রের মধ্যে পাই সেই বিষয়গুলো আমরা দেখবো। আমরা দেখবো রহিমা চরিত্র, আমরা দেখবো জমিলা চরিত্র, আমরা দেখবো আক্কাস চরিত্র, আমরা দেখবো মজিদ চরিত্র, আমরা দেখবো খালেক ব্যাপারী চরিত্র। এরকম চরিত্র আমাদের বর্তমান সমাজে কারা, এরকম চরিত্রের সাথে কোন চরিত্রটা মিলে যাচ্ছে। তাহলে এরকম করে একটা উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপকের ওই চরিত্রের সাথে তোমার উপন্যাসের কোন চরিত্রের মিল। এবার তোমাকে উদ্দীপকের বর্ণনা করতে হবে না, উদ্দীপক তো দিলাম, উদ্দীপক দেখে উদ্দীপকের সাথে মিল আছে তোমার উপন্যাসের যে চরিত্র, সেই চরিত্রটাকেই তোমাকে বর্ণনা করতে হবে। এবং কিছু শব্দার্থ তোমাদের দেখো বইয়ে দেয়া আছে, কিন্তু উপন্যাসের শেষেই কিছু শব্দার্থও দেয়া আছে, ওই অংশগুলো একটু পড়ে নেবে। এবং শব্দার্থ থেকে অনেক সময় প্রশ্ন হয়, শব্দার্থ থেকে অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন হয়, সুতরাং জ্ঞানমূলক প্রশ্নের জন্য তোমরা শব্দার্থগুলোকেও দেখে নিতে পারো। তো এগুলো মিলিয়ে পড়ে নেবে। আর পুরো উপন্যাসটা পড়ো। আমরা আগামী ক্লাসে উপন্যাস সম্পর্কে কোনো সমস্যা থাকলে আমরা একটু কথা বলবো, প্রথমে 5-7 মিনিট উপন্যাস নিয়ে, তারপরে আমরা চলে যাব নতুন গদ্যে। আর বাসায় একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। পাশাপাশি উপন্যাস যখন পড়বে অবশ্যই হাতে কলম রাখবে, কলম দিয়ে দাগ দেবে কোন লাইনটা ইম্পর্টেন্ট, কোন চরিত্রের জন্য কোন লাইনটা আসতে পারে, কোন লাইনটা জ্ঞানমূলক হইতে পারে, কোন লাইনটা অনুধাবনমূলক হইতে পারে। যেমন এই যে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি, এটা জ্ঞানমূলকে আসতে, অনুধাবনে আসতে পারে। মনে হয় এটা ক্ষুধাতালার বিশেষ দেশ, কোন দেশের কথা বলা হচ্ছে, কেন কেন ক্ষুধাতালার বিশেষ দেশ বলা হচ্ছে, এরকম করে প্রশ্ন হতে পারে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করি, টাইম শেষ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।